আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলছে জুলাই মাস। এই জুলাই মাস নিয়ে নানা ধরনের হিসেব নিকাশ, অঙ্ক, বিশ্লেষণ প্রতিদিনই চলছে, প্রতিক্ষণে চলছে। জুলাই যেমন বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়, তেমনি এই জুলাইয়ের ভেতরে অনেক বিষয় নিহিত আছে। অনেক মানুষের প্রাণ গেছে 2024-এ। জুলাই থেকে আগস্ট, কিন্তু আগস্টের পর থেকে গত 2-2.5 বছরে তার চেয়ে আরো কয়েক গুণ বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এই জুলাইয়ের সূত্র ধরেই। ফলে জুলাই আসলে বাংলাদেশকে কোন দিকে নিয়ে গেছে, কোন দিকে নিয়ে যাচ্ছে, এই হিসেবটিও খুবই জরুরি। এর মধ্যেই আমরা দেখলাম যে জুলাইয়ের যারা একমাত্র ধারক বাহক, সেই এনসিপি, তারা সারা দেশে তাদের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করলো, কিন্তু পরক্ষণেই তারা গোপালগঞ্জ সহ 6টি জায়গাকে তাদের কর্মসূচি থেকে বাতিল রেখেছে। তো অন্য জায়গাগুলো যা হোক না হোক, গোপালগঞ্জ তারা কেন বাতিল করলো? কারণ এর ঠিক 2-3 দিন আগেই শুনলাম তারা হুমকি দিয়ে বসলো যে বঙ্গবন্ধুর সমাধি পর্যন্ত তারা উড়িয়ে দিতে পারে যদি বেশি কিছু করা হয়, এবং আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যদি না থামে তাহলে তারা সেদিকেও যেতে বাধ্য হতে পারে, এরকম হুমকি। এর মধ্যেই কেন গোপালগঞ্জ থেকে তারা সরে গেল, কথা শুনবো। এই যে গোপালগঞ্জে যারা যাচ্ছেন তাদেরকে, যিনি সবসময় যাচ্ছেন না, তাদেরকে যিনি সবসময় ভাবির ছেলে এবং তাদের আত্মীয় স্বজন বলে তিনি জানেন, সেই শেখ ফরিদ আছেন, আপনাদের সবার প্রিয় আলোচক বিশ্লেষক শেখ ফরিদ। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি শুনছিলেন তো আপনাদের ভাবির ছেলেদের কেন তারা গোপালগঞ্জে গেল না কেন? এটা আপনার দুঃখ মুক্ত হওয়ার কথা। কিভাবে আপনার এই দুঃখ প্রকাশ করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, আমার সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি ঠিকই বলেছেন যে আমার ভাবির পোলার আসলে ছেলে বলে রাগ করে, বলতে হবে ভাবির পোলা, আচ্ছা তারা আচ্ছা। মাইন্ড করে। আমার ভাবির পোলা রাগ, আর ছেলেরা বললে আবার আমার রক্তের হয়ে যায়। ভাবির পোলা আচ্ছা বললে তারা খুশি হয়, কারণ তারা তো যে আসলে আমার ভাইয়ের পোলা কিনা সন্দেহ আছে, কিন্তু ভাবির পোলা এটা তো সন্দেহ নাই, কারণ উত্তর তো একটাই। যাই করে তো দেখা যায় কোথা থেকে পয়দা হয়, যাই হোক কার শরীর থেকে পয়দা হয় সেটা অন্য বিষয়। আপনি যেটা বলেছেন আমার ভাবির পোলারা, আসলে আমি লজ্জিত, দুঃখিত। আমার ভাবির পোলারা এত বড় বীর, মহাবীর, দুর্বল সিংহ, তারা ট্যাঙ্কের ভিতরে পালায় আসে, কামানের ভিতরে পালায় আসে। তো এইবার তো তারা সেনাবাহিনী নিয়ে গিয়েছিল। তো এইবার পাকিস্তানের কি কি যেন নাম, রিভেন্স নাকি কি যেন নাম থাকে তাদের, ওই বাহিনী নিয়ে আসুক, পাকিস্তান থেকে বাহিনী নিয়ে আসুক। যদি তাও না পারে তাহলে নেটো বাহিনী নিয়ে গোপালগঞ্জ ঢুকুক। আসলে কোঠার জুড়ে পাঠা পদে, আমরা ওগুলো জানি। আমার ভাবির পোলারা কার নির্দেশে উঠে, কার নির্দেশে বসে, আমার ভাবির পোলারা যে চাচা, জ্যাঠা, কাকা, তাদের কথাই চলে না, ওটা আমরা জানি। আমার ভাবির পোলারা চলে মামাদের কথায়। তার মামা ওয়াকার বলেছে, ভাগিনা ওদিকে যাইও না, ওইদিকে গেলে ঝামেলা হবে। কারণ ওইবার গতবারই চলে গিয়েছিল, গিয়ে তাদের ট্যাঙ্কের ভিতরে পালায় আসতে হয়েছে। ক্যাটাসি নাকি কি যেন নাম, ওগুলো প্রাতিষ্ঠানিক আবিধানিক নাম বলতে পারবো না, যেহেতু আমরা সামরিক ব্যক্তি। তো এপিসি। এপিসির ভিতরে লুকিয়ে, যেটাকে আমরা বলি ট্যাঙ্কের গর্তের ভিতরে পালায় চলে আসতে হয়েছে। এইবার গেলে তো ট্যাঙ্কও রেখে দিবে গোপালগঞ্জের মানুষ। এইবার যদি যায়, ট্যাঙ্ক, কামান, সেনাবাহিনীর লোক বেঁধে রেখে দিবে, গাছের সাথে বেঁধে রাখবে। এটা সেনাবাহিনী বুঝতে পারছে, তার জন্য ভাবির পোলাদের যাইতে বলেনি। সোজা হিসাব যে তাদের খোটা এবার বলছে যে না, খোটা এবার দুর্বল, যাওয়া যাবে না। কারণ এই মুহূর্তে কোনো অপ্রীতিকর নয়, ভয়াবহ ঘটনা ঘটবে। বাংলাদেশের মানুষ এইবার এরা গেলে একটাও জান নিয়ে বেরিয়ে আসতে পারতেন। আমি বলেছি তো যে শুধুমাত্র এই আমার ভাবির মামারা, জলপাই রঙের মামারা শুধু বেড়াকে ফিরে যাবে। এরা ওই যে আমার ভাবির পোলা 6 জন এমপি আছে না, ঠিক 1 সপ্তাহ মধ্যে তাদের এলাকাতে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে। রাস্তাঘাটে এদের দেখলে মানুষ জুতা দিয়ে ঠেলাবে, আপনি লিখে রাখেন। তারপরে বিএনপি যদি একটু ঘাটটা ঘুরিয়ে রাখে এইভাবে আমার ভাবির পোলাদের দেখে, এদের হারিকেন দিয়ে আপনি খুঁজে পাবেন না 1 মাসের মধ্যে। তারা সংসদে যাইতে পারবে না ভয়ে, ওগুলো আমরা জানি।
এরা একজন বর্তমান না, কিন্তু সংসদে না যাইতে পারলেও তাদেরকে তো ওই যে কোন এক হোটেল মালিক তাদের বিরুদ্ধে অভিযোগ তুললো, কত লাখ টাকা তারা ভাড়া পায়, সেই রুমগুলোতে তো তাদের আছে এখন, নাকি না নাই? আপনার কাছে তো নিশ্চয়ই খবর আছে তো বোধ হয়। শুনেন, সেই সেই 80 মণ ঘিও নাই, সে রাধাও নাই, নাচবে কে? ভাবির পোলাদের ওইবার তো 8 মাস থাকতে দিছে মাগনা। এইবার দেখেন ভাবির পোলাদের কেউ ঘর ভাড়া দেয় কিনা, হোটেল ভাড়া দেয় কিনা, সে আগামীতে তো কেউ টাকা দিয়েও ভাড়া পাবে না। আমি বলেছি তো, যেই দিন ওয়াকার, সেই দিন এই আমার ভাবির মামুরা, ভাবির পোলার মামুরা, আমার ভাবির ভাইরা এরাকে ফিরে যাবে, আপনারা লিখে রাখেন, এদের কেউ বাসা ভাড়া দিবে না, নিশ্চিত থাকেন, এদেরকে হোটেল ভাড়া দিবে না। এদের কোনো হোটেলে কেউ খাইতে দেখলে বলবে ভাই তাড়াতাড়ি চলে যান, কারণ যে কোনো সময় পাবলিক তাদের উপর আক্রমণ করবে। কারণ তারা যে লুটপাট, বদমাইশি, সন্ত্রাস, মব সন্ত্রাস করেছে, ভায়োলেন্স করেছে, মানুষ কি সেগুলো ভুলে যাবে আপনার মনে হয়? এমনিতেই তো মানুষ তাদের বিদেশে গেলেও আন্ডা দিয়ে ঢেলায়, তাহলে বিদেশে গেলে যারা আন্ডার ঢেল খায়, তাহলে এইখানে যে ডান্ডা পড়বে না, আপনি কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? শুধুমাত্র এই মুহূর্তে আসলে সরকারকে চালাচ্ছে, সরকার চালাচ্ছে ওয়াকার। আদত এটা ওয়াকারের সরকার, আমার ভাবির পোলাদের সরকার। এটা মানে গেটে আপনি মনে করতেছেন তারেক রহমান সরকার চালাচ্ছেন না, আপনি মনে করছেন যে ওই যে সরকারি বিরোধী দল জামাত বিরোধী দলের না, ওই 6 জন আমার ভাবির পোলা পাশ করেছে, এগুলো অনুরোধের আসরের এমপি, এগুলো আমরা বুঝি। বিএনপির নেতারাই তো বলতেছে যে জামাতের আমির ফেল, ভাবির পোলারা ফেল, তাদের পাশ করানো হয়েছে পরিকল্পিত বলে দাবি করেছে তারা। এটা বিএনপির নেতারাই বলতেছে, আমরা তো বিএনপিদেরও বলি যে এটা অনুরোধের আসরের এমপি, ইলেকশন করে দেখুন। আপনার কাছে একটু আমি যদি একটু আরেকটু ভালোভাবে একটু ব্যাখ্যাটা শুনতে চাই, যে যদি তারা গোপালগঞ্জকে মনে করে, গোপালগঞ্জ নিয়ে তারা অনেক ধরনের কথা বলেছে, যদি মনে করে থাকে যে গোপালগঞ্জে তাদের যাওয়া ঠিক হবে না, কিংবা নিরাপত্তার অভাবে তারা যাচ্ছে না, কিন্তু ভয়টা কেন থাকবে? কারণ বাংলাদেশে তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, আওয়ামী লীগের রাজনীতি আর কোনোদিন হবে না, স্বরাষ্ট্রমন্ত্রী তো নিজে বারবার এটা বলছেন। তাহলে গোপালগঞ্জের কি সাধারণ মানুষ কে ভয় পাচ্ছে, নাকি আওয়ামী লীগের সেখানে কেউ না কেউ আছে তাদেরকে ভয় পাচ্ছে? এইটা আপনি একটু বিস্তারিত একটু বলতে পারেন কিনা? আমি বারবার বলেছি, তারা যতই বলুক আওয়ামী লীগ দেশে নাই, ছাত্রলীগ দেশে নাই, 50 বছর আর ক্ষমতায় আসবে না, সংসদের এমপি বলে, স্বরাষ্ট্র মুসলেখা স্বরাষ্ট্র ছিলেন সালাউদ্দিন বলে, তাহলে আপনি 23শে জুন এত বাহিনী কেন নামিয়েছিলেন? আপনার 85,000 সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, তারপর ছাত্র দল, ছাত্র শিবির, ভাবির পোলারা মাঠে কেন ছিল? নাম্বার 1। নাম্বার 2, জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু কত শক্তিশালী আরেকবার প্রমাণ হয়ে গেল। ভাবির পোলাদের সেনাবাহিনীর লোকেরাও আর নিরাপত্তা দিতে পারবে না বলে স্বীকার করে নিয়েছে। আমরা জানি যে ভাবির পোলাদের বলেছে যে ভাগিনা তোমরা ওইদিকে যাও না, পাবলিক কিন্তু উদ্ধার করে ঝুলায় রাখবে, কারণ আওয়ামী লীগ নাই তাতে কি? এটা তো তাদের মুখের বাণী, এটা তো তাদের কথার কথা। আওয়ামী লীগ যে বাংলাদেশের আকাশে, বাতাসে, জমিনে, ভূমিতে, জলে, বনে, রনে, জঙ্গলে আছে, সমতলে, তারপরে মনে হলো তারা তো সেই বঙ্গবন্ধুর এলাকায় যাওয়ার সাহসী হয় না। কেন? বঙ্গবন্ধু তো মৃত মানুষের তো কোনো ক্ষমতা নেই। তারপরে আবার আওয়ামী লীগ মাঠে নেই, নিষিদ্ধ বলেছে, 50 বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, তাহলে তো ভয় কিসের? যখন ভাবির পোলারা হুমকি দিল যে তারা গোপালগঞ্জ যাবে, তারা স্বৈরাচারের শেষ, তাদের ভাষায় স্বৈরাচারের শেষ যে চিহ্ন সেটাকে তারা ঘুরিয়ে দিবে, আমি বলছি ভাবির পোলারা আসো বাবা, আসো না, আমি তো দোয়া করতেছি তোমরা আসো, তারপরে না দেখতে পারবা যে বঙ্গবন্ধু কিভাবে, মৃত বঙ্গবন্ধু কিভাবে তোমাদের ছাই দিয়ে ধরে। যাও না করছে কে? আর্মি তোমার, বিজিবি তোমার, পুলিশ তো তোমার 5 পয়সা দামি দাও না, ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, যাক না দেখি সেনাবাহিনী, ওয়াকারকে সামনে রেখে যাক না দেখি কত বড় মুরত। তাদের ওইখানে, তাদের ওই পদযাত্রা, তথাকথিত জুলাই সন্ত্রাসীদের পদযাত্রা ওই 6 জেলাতে, ওই 6 অঞ্চলে নিষিদ্ধ করার মধ্য দিয়ে প্রমাণ করে দিল যে বাংলাদেশ আওয়ামী লীগ আছে, ছিল এবং থাকবে। এটা তো তার প্রমাণ। তারা তো ভয় পাবেই, কারণ তারা মুক্তিযুদ্ধ, 72 সংবিধান, তারা জয় বাংলা স্লোগান নিয়ে যে সমস্ত বিকৃত রুচির পরিচয় দিয়েছে,
ওইখানে গেলে তাদের অস্তিত্ব থাকবে না। আমি বললাম তো, শুধুমাত্র সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে দেন, শুধু গোপালগঞ্জ নয়, ফরিদপুর নয়, বাংলাদেশের কোন অঞ্চলে তারা চলে, আমার ভাবির পোলারা চলতে পারবেন। ভাবির পোলারা তো দূরের কথা, জামাতেরাও রাস্তাঘাটে চলতে পারবেন। এমনকি বিএনপির যারা আছেন তাদেরও ভয়ে ভয়ে চলতে হবে। এই মুহূর্তে তাদের আশ্রয়, তাদের খোদা হচ্ছে ওয়াকার। ওয়াকারকে শুধু ঘরের ভিতরে যেতে বলেন, কারণ তারা জানে তাদের কোনো ক্ষমতা নেই। কারণ তাদের এই যোগ্যতা ক্ষমতা হচ্ছে আরোপিত, অর্জিত নয়। যদি অর্জিত হতো তাহলে তো সেখানে যেতে পারতো, তাহলে তো সেনাবাহিনী ব্যারাকে থাকতো। নির্বাচিত সরকার আসার পরে তারপর সেনাবাহিনী থাকবে কেন, কি কারণে? তারা না বলেছিল জুন মাসের মধ্যে চলে যাবে? আমি কিন্তু বলেছিলাম যাবে না, যাবে না। এদের ঘেটি ধরে বের করে দিতে হবে, সেনাবাহিনীকে ঘেটি ধরে বেরাকে নিয়ে যেতে হবে। আর সেই কাজ আপনারা দেখবেন ডিসেম্বরে। সেনাবাহিনীকে ঘেটি ধরে আমরা বেরাকে পাঠাবো। এই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সেনাবাহিনীকে, এই বাংলাদেশের সংবিধান বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধুর বিরোধী, এই আমাদের বাঙালি সভ্যতা সংস্কৃতির বিরোধী এই সেনাবাহিনীকে ঘেটি ধরে আমরা বেরাকে পাঠাবো ডিসেম্বরে। আর ওই যে বিদেশে মিশন করে না, সেই মিশনে যাওয়াটা কিভাবে যায় আসে সেটাও আমরা দেখব। তো এই যে আরো যে খুঁটির জোরে, আবার এই ওয়াগার সাহেব আবার বিদেশি খুঁটির জোরে লড়ে, মানে প্রত্যেকে যার যার খুঁটির উপর দাঁড়িয়ে আছে। ওই খুঁটিগুলো যখন থাকবে না, এদের হাড়ি কিন্তু খুঁজে পাবেন না। তার সর্বশেষ প্রমাণ হলো আমার ভাবির পোলাদের হলকুম শুকে গেছে, ভয়ে তারা আর ওইদিকে যাচ্ছে না। জানে যে ওইখানে গেলে পাবলিক, তাদের আওয়ামী লীগ নাই তাতে কি, সাধারণ জনগণের যে ক্ষোভ, সেটা তারা তো জানে ওখানে গেলে কি পরিণতি হবে, সেই জন্য তারা যাবে না। কারণ তাদের আমি যেহেতু আপনি মাঝে মধ্যে খুব একটু ফান করেন, আমি কালকে দেখলাম একটা স্ট্যাটাস, যদিও আমি এই ধরনের আমার শোগুলোতে এই ধরনের ফানের মধ্যে আমি ঢুকতে চাই না, কিন্তু আপনার যেহেতু কথাগুলো মানুষ একটু নেয়, কালকেই দেখলাম যে আমার এলাকা বরিশালে যে এক বিএনপি বা যুবদল নেতা যে কাণ্ডটি করেছে, এর পরপরই একটা স্ট্যাটাস দেখলাম যে গোপালগঞ্জে এনসিপির আপনার ভাবির ছেলে পোলারা সেই ভয়েতেও নাকি তারা ওই অঞ্চলে এখন আর যাওয়ার, এমনকি বরিশালেও যায় কিনা, এই বরিশালের ওই ঘটনার পরে এটা নিয়েও, এইটা আপনার কোনো মন্তব্য আছে কিনা? জি, মনে করাই দেওয়ার জন্য ধন্যবাদ। আমার ভাবির পোলারা জানে যে তাদের বিচি তো দূরের কথা, তাদের শ্বশুরের বিচিও থাকবে না। তাদের শ্বশুরের বিচি ধরে টান দিবে গোপালগঞ্জের লোকজন। এই ভয়েই তারা ছাত্র যুবদল নতুন শুরু করে দিয়েছে। আমি ব্যাপারে লিখেছি তো, জিয়ার ছাত্র দল নিয়ে এসেছে নতুন পদ্ধতি, এরা আপনার বিচি চেপে নিয়ে যাবে সব সম্বল, বলেছি তো। তো এদের যে শেষ সম্বল আছে বিচিখানি, সেই বিচিখানিতে এমন চাপ দিবে গোপালগঞ্জে গেলে, সেই ভয়েও তারা যাচ্ছে না, কথাটা সত্য। জায়গাটা আপনি, আমি আসলে আপনাকে না, আমিও নরমালি এটা বলি নাই, কিন্তু কালকে এটা দেখলাম। আমি একটু সিরিয়াস ছোট্ট একটু আলোচনা করেই শেষ করব। সেটা হচ্ছে যে এই যে সংসদ ভবনের সামনে যে আয়োজনটি করলো মার্কিন যুক্তরাষ্ট্রের, তো এইখানে কিন্তু বিএনপি নেতারা ছিলেন, এমপি মন্ত্রী সবাই ছিলেন, কিন্তু আগের 2 বছরে যেভাবে মার্কিন সরকারের সঙ্গে ডক্টর ইউনূস এবং এই এনসিপি নেতাদেরকে দেখা গেছে মঞ্চে, সেদিন কিন্তু আমরা এনসিপির কাউকে মঞ্চে দেখলাম না। আপনার কি নজরে এসছিল কিনা, বা এটি তারা কেন ছিলেন না, এইটার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে কিনা? এটা একটু সিরিয়াসলি শুনতে চাচ্ছি। আমার ভাবির পোলারা হলো কামলা ইবনে কামলা, মানে কামলার বাচ্চা কামলা, গোলামের বাচ্চা গোলাম। গোলামেদের তো কাম শেষ, গোলামের বাচ্চাদের আর কি হবে? ওইখানে 2 গোলাম গিয়ে বসেছিল, বিএনপি আর জামাত। ঠিক আছে, এদের তো দরকার নাই, এদের দিয়ে জুলাই সন্ত্রাস ঘটিয়ে তারা ক্ষমতায় চলে গেছে, কেউ বিরোধী দলে, কেউ সরকারি দলে। এটাই তো, এইটুকুলো আসন জামাত পেয়েছে, এর চেয়ে আর কি তার পাওনা? তো এই জন্য তারা ওইখানে যেতে দেয় নাই, কারণ তারা তার প্রভু রাষ্ট্রকে বুঝিয়েছে যে জামাত আর বিএনপি থাকতে আর ভাবির পোলাদের লাগবে না, তাই ভাবির পোলাদের যাইতে দেয় নাই। ভাবির পোলাদের তখন গুরুত্ব আর দিবে কেন? বিএনপির তো কাজ হয়ে গেছে। আর ভাবির পোলা যারা থাকতো শিবিরের মেসে, চলতো লোকাল বাসে, চলতো সিরাজ হ্যান্ডেলে, তারা নাকি এখন 15-20 হাজার টাকার ক্যাটস পরে, তারা এখন গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আর কি দিবে? আমার ভাবির পোলাদের যা প্রাপ্য তার চাইতে তো বেশি দিয়ে ফেলেছে, তাদের চাইতে 100 গুণ না, 200 গুণ না, 1000 গুণ বেশি দিয়ে ফেলেছে। যারা ভাত পাইতো না, তাদের গাল দিয়ে এখন তেল বেয়ে বেয়ে পড়ে, তাদের পশ্চাদেশ ফুলে ময়মনসিংহে, পাছা ফুলে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে, পেট ফুলে মোটামুটি গোপাল ভাড়ের পেট হয়ে গেছে। তো এদের আর কত কিছু দিবে? তাদের চকচক করে একেবারে বাংলাদেশের নায়ক নায়িকাদের চাইতে তাদের গাল তেলতেলা। তো বিএনপি আর কি দিবে এদের? বিএনপি বলছে যা বাবা, তোদের যা দিয়েছি যা, এখন
আমাদের প্রভুদের কামলা আমাদেরকে দিতে দে, তাই জামাত আর বিএনপি এখানে গিয়েছে। তবে সবচেয়ে হাস্যকর ব্যাপার যে এখন বাংলাদেশটাই আমেরিকা হয়ে গেল নাকি আমেরিকা বাংলাদেশ হয়ে গেল, এটা আমরা বুঝতে পারলাম না। এই দেশে কিন্তু পাকিস্তান দিবস পালিত হয়েছে, এই দেশে কিন্তু আমেরিকার দিবস পালন হলো। আগামীতে আমি ভারত দিবস পালন করব যদি বেঁচে থাকি, তখন দেখবেন বলবে এই যে গণতন্ত্র খত্রে মেয়ে, বাংলাদেশ খত্রে মেয়ে, কিন্তু পাকিস্তানের স্বাধীনতা দিবস, আমেরিকার স্বাধীনতা দিবস পালন করলে দেশ খত্রে মেয়ে যায় না, দেশ গোলাম হয় না। কিন্তু আমি যেদিন কেউ পালন কর, সরকার করুক আর না করুক, আমি শেখ ফরিদ ভারতের স্বাধীনতা দিবস পালন করব যেদিন ভারতের স্বাধীনতা দিবস। জি, ধন্যবাদ। আমি আমি শেষ করতাম, আরেকটু মাথায় ঢুকলো আর কি, কারণ আপনাকে পেলে ওই প্রশ্ন একটার পর একটা একটু খুঁটে খুঁটে মাথার মধ্যে ঢুকে যায়। সেটা হচ্ছে, তার মানে আপনি যে কথাগুলো বললেন, এটা কি জিনিসটা এরকম দাঁড়াচ্ছে কি না যে এনসিপি যে কর্মসূচি ঘোষণা করেছে সেটা আপনার কি আশঙ্কা আছে যে এই কর্মসূচিগুলো কি শান্তিপূর্ণভাবে হবে না, নাকি কোনো সমস্যা হতে পারে কোথাও? শান্তিপূর্ণ হওয়ার তো সুযোগই নাই। কেউ না কেউ তাদের জুতাতে ঢেল মারবে, ডিম দিয়ে ঢেল মারবে। এটা আওয়ামী লীগ না, সাধারণ মানুষ মারবে। তারা পদযাত্রা করতে পারবে না, তাদের কি ওই লোক আছে? শুনেন, উঠুলুকে দেখলে মানুষ কি দাম দিবে? এরা হচ্ছে উড়ে এসে জুড়ে বসা উঠুলু। উঠুলুর তো একটা কদর থাকে, মানে কদর মানে তাদের একটা মানুষের দরদ থাকে, আহা অসহায়, এদের একটু জায়গা দাও। এরা তো বদমাইশ উঠুলু। এরা সারা বাংলাদেশে পদযাত্রা করে, দেখেন কি কি অপ্রীতিকর ঘটনা ঘটে। এদের লোক এদের পিটাবে, বিএনপি পিটাবে, পাবলিক ঢেল মারবে, থুতু দিবে, আন্ডা দিয়ে ঢেল দিবে, এগুলো ঘটবে। আর এটা তো মানুষ হাসতেছে, মানুষ তো হাসাহাসি করতেছে তাদের পদযাত্রা। কেউ কেউ বলতেছে এটা তো পাদ যাত্রা হয়ে যাবে, এমন কথা বলেছে, হাসাহাসি করতেছে লোকজন। আর ওই যে আপনি যেটা বললেন যে পাবলিক যে কোনো সময় বিচিতে চাপ দিয়ে ফেলতে পারে, অলরেডি তাদের বিচিতে চাপ লেগে গেছে। তার জন্যই তো তাদের মামু ওয়াকার বলেছে, বাবারা সব জায়গায় যাইও, ওই জায়গায় যাইও না, তোমাদের কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। কারণ খোদ ওয়াকার গেলেও এবার রক্ষা পাবে কিনা সন্দেহ আছে। আর তো ওয়াকারের নাইলে খেতে বিয়েছে গাই, সেই হিসেবে তাদের মায়ের খালাতো ভাই, সেই ভাগিনাদের রক্ষা কি করবে গোপালগঞ্জে গেলে? অবশ্য পাবলিক ফুটবলের মতো শট হবে এদের, ফুটবলের মতো, নিশ্চিত থাকুন। মার্কিনীরা তাদের অভ্যন্তরীণভাবে মানুষের যে স্বাধীনতা দিয়েছে সেটার আমি সমর্থক। আবার মার্কিনীরা আন্তর্জাতিকভাবে তাদের নিজেদের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যে অন্যায় অন্যায্য কর্ম করে সেগুলোর আমি আবার সমালোচক। তাদের সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল, অন্তত গত এক দশকে সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল বাংলাদেশে আওয়ামী লীগের সরকারকে হটানোতে জামাতের সাথে হাত মিলান। দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের জাতীয় দিবস পালন বাংলাদেশের ইতিহাসে একেবারে নতুন একটা ঘটনা। এই ঘটনার একটা গভীর মনস্তাত্ত্বিক দিক আছে, সেটা বিশ্লেষণ করার জন্য এই বক্তব্য রাখছি। বন্ধুরা আশা করি সাথে থাকবেন। খোলা চোখে আমি অবশ্য এটাকে দোষের কিছু মনে করি না, কিন্তু আমি যে দৃষ্টিকোণ থেকে এটাকে দোষের মনে করি না, আপনি তো আমার সেই দৃষ্টিভঙ্গিটাকেই সমর্থন করবেন না, করবেন কি? তাহলে দেখুন আমার সেই দৃষ্টিভঙ্গিটা কি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সত্যিকারের সম্প্রীতি কখন হয় জানেন? যদি আপনার মসজিদে হিন্দু এসে পূজা দিতে পারে, আপনি হিন্দুর মন্দিরে গিয়ে নামাজ পড়তে পারেন, তাহলে এটাকে একটা সম্প্রীতি বলে। আমরা কি সেই কথা কল্পনা করতে পারি? ভারত উপমহাদেশের হিন্দু মুসলিম কেউ কিন্তু এটার ধারে কাছে নাই। মন্দিরে মুসলমান ঢুকলে, জানি না এখন সেটা হয় না, আগে হতো, কোনো হিন্দুর বাড়িতে মুসলমান ঢুকলে তো সেটাকে 7 বার ধোয়া হতো। আর মসজিদে ঢুকে পূজা দেয়া, সেটা তো আপনি সাথে সাথে হিন্দুগুলার গলা কেটে ফেলবেন। তাহলে আমার দৃষ্টিভঙ্গি কিন্তু ভিন্ন। আমি এটাকে সম্প্রীতি মনে করি, উদারতা মনে করি, এবং যেদিন আমরা এই ধরনের সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো যে মসজিদে ঢুকে হিন্দুরা পূজা করতে পারছে, হিন্দুদের মন্দিরে ঢুকে মুসলমান নামাজ পড়তে পারছে, সেদিন সত্যিকারের সম্প্রীতির দেশ গড়ে উঠবে। অবশ্য বাস্তবতার ভিত্তিতে আমি এটা যে আশা করছি তা না, কিন্তু আমি স্পিরিটটাকে সমর্থন করছি। অন্যদিকে আবার দেখেন, খ্রিস্টানরা কিন্তু এতটুকু সম্প্রীতি কায়েম করেছে। আপনি যদি খ্রিস্টানের যে গির্জা আছে, গির্জায় গিয়ে আপনি যদি নামাজ পড়তে চান কিংবা পূজা করতে চান, খ্রিস্টানরা কিন্তু সেটার অনুমোদন দিবে। ইহুদিদের ব্যাপারটা আমি জানি না, ঠিক ইহুদিদের অত বেশি পাই না, তো ওদের সাথে মানে এই পর্যায়ে আলোচনা করার এখনো সুযোগ হয় না।
কিন্তু আমাদের সমাজে তো আসলে কোনো আদর্শ অবস্থা বিরাজ করে না। তাহলে তারেক রহমানের সরকার এই অনুমোদন কিভাবে দিলেন? অনুমোদনটা কোথা থেকে আসলো? এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস পালনের এই চিন্তাটাই বা কোন পক্ষ থেকে আসলো? এটা কি যুক্তরাষ্ট্রের দূতাবাস বা তাদের কারো মাথা থেকে এসেছে, না বাংলাদেশ সরকারের কোনো হোমরা চোমরা তাদের মাথায় এই বিষয়টা ঢুকিয়ে দিয়েছে? এর আগে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এই একই দিন উপলক্ষে অনেকগুলা রিকশাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা দিয়ে ছেড়ে দিয়ে এবং সেটা নিজে চালিয়ে একটা ইতিহাস তৈরি করেছিল। তখনও আমি একটা বক্তব্য রেখেছিলাম। আমরা যদি এই দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস পালনের প্রশ্নটা করি, প্রথম প্রশ্ন হলো যে কেন এত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কি জায়গা নাই সেখানে জাতীয় দিবস পালন করার জন্য? আমি অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে যে দূতাবাস আছে ওটাতে ঢুকিনি, কিন্তু অন্যান্য দেশে তো মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়েছি। এদের দূতাবাসগুলো পুরো আপনার ইয়েটা এত বড় হয়, বাড়িটা, সেখানে 10-20 হাজার লোক অনায়াসে তাদের জন্য ব্যবস্থা করা যায় এবং সেভাবেই করে। বিশাল আয়োজন থাকে তাদের জাতীয় দিবসে। আমি ধরে নিচ্ছি তাদের ঢাকায় যে তাদের দূতাবাস, রাষ্ট্রদূতের বাসভবন আছে, সেখানেও সেই ব্যবস্থা আছে। কারণ সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের বড় কোনো অতিথি আসে, ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তো আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিল ক্লিন্টন এসেছিলেন, উনি বোধহয় রাত্রি যাপন করেন নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট যদি বাংলাদেশে সফরে আসে, রাত্রি যাপন করলে আপনি নিশ্চিত থাকেন উনি কিন্তু ওই দূতাবাস প্রেমিসে অবস্থান করবেন। আপনি যত বড় 5 স্টার হোটেল দিয়ে দেন তাকে, আমাদের তো সেরকম নাইও, তারা কিন্তু সেখানে থাকবেন না। বলছেন তাইলে প্রতিটা দূতাবাস তারা কত শক্তিশালী করে নির্মাণ করে, ফলে জায়গার অভাব এখানে কোনো বিষয় না। আর কি বিষয় হতে পারে? আসলে কোনো বিষয়ই নেই। এইটা হলো যে তারেক রহমানের সরকার এবং ইউনূসের সরকার, তারা যে মানসিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের অধীনে ঢুকে গেছে তারই একটা বহিঃপ্রকাশ। আর বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি এটা কি জানেন? এটা হলো এই অবুঝ, অবোধ, নির্বোধ মানুষগুলো যে বছরের পর বছর পিনাকিদের গালি খেয়ে এইটা বিশ্বাস করেছে, সম্পূর্ণ একটা মিথ্যা বিশ্বাস, যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। এই মানুষগুলার উপর একটা খোদাই গজব নাজিল হয়েছে। গজবটা কি? যে দেশ বিক্রি হয়ে যাওয়া অনুভূতিটা কি সেইটা বোঝানোর জন্য তাদেরকে দেখাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘটনা। সত্যিকারে আপনি যদি আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব ইত্যাদি কোনো রাষ্ট্রের কাছে বন্ধক রেখে দেন, তাহলে আপনার পক্ষে এই ধরনের ঘটনা হজম করা সম্ভব। অবশ্য আমি ব্যক্তিগতভাবে এটাকে স্বাধীনতা, সার্বভৌমত্ব বিক্রি বিষয় হিসাবে দেখি না। আমার দৃষ্টিভঙ্গি তো আমি আগেই বলেছি যে আমার দৃষ্টিভঙ্গি হলো, যেদিন মসজিদে হিন্দু গিয়ে পূজা করতে পারবে, যেই দিন মন্দিরে গিয়ে মুসলমান নামাজ পড়তে পারবে, সেই দিন সেটা একটা আদর্শিক অবস্থা আমি মনে করি। সুতরাং আমার বিশ্বাসের সাথে আসলে বাংলাদেশের মানুষের বিশ্বাস মোটা দাগে মিলবে না। তারপর এবং আমার উদারতার দিক থেকে আমি এটাকে স্বাধীনতা, সার্বভৌমত্ব হস্তক্ষেপ মনে করি না। কিন্তু বাংলাদেশের মানুষ যে ভারতের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা গিলেছে, মগজ ধোলাইকৃত হয়েছে, চিন্তা রহিত হয়েছে, তাদের এখন তারা এই স্বাদটা না পেলেও তাদের চোখে অন্তত আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারেক রহমান যে সত্যিকারের স্বাধীনতা, সার্বভৌমত্ব চলে গেলে কি ধরনের অনুভূতি তোমাদের হওয়া উচিত। এই অনুভূতি কিন্তু বাংলাদেশের মানুষের হয় না। এটা যদি ভারত করত, অবশ্য ভারত করলে, তারেক রহমানের সময় করলে কি হতো জানি না, আওয়ামী লীগের সময় ভারত করলে একটা জিনিসই তো ছিল যে বাংলাদেশে আগুন, পুরা বাংলাদেশকে মৌলবাদীরা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থাটা আসলে এটার কি জবাব তারেক রহমানের কাছে আছে
কালকে যদি চীনের রাষ্ট্রদূত এই একই কাজ করতে চায়, তাকে তো অনুমতি দিতে হবে। আর কোন দেশের স্বাধীনতা দিবস পালন এমন কোনো বড় ঘটনা নয় যে সেটাকে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থানে সেটা আয়োজন করতে দিতে হবে। আয়োজন আপনি করতে দিতে পারেন যদি দূতাবাস থেকে আপনি যেই কাজটা হয়ে গেছে সেটার জন্য যদি আপনি $30 মিলিয়ন দাম ধরেন। টাকা তো দরকার তারেক রহমানের, তাই না? যদি $30 মিলিয়ন আদায় করেন তাহলে ঠিক আছে, আপনি আপনার এই জায়গাটা ভাড়া দিলেন। সেটা কি করেছে? আসলে পুরো প্রক্রিয়াটার মধ্যে যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণটা বললাম সেটা হলো, বুঝে কিংবা না বুঝে তারেক রহমান খুব গভীর অনিরাপত্তায় ভুগছেন এবং তিনি এবং তার সরকার তারা কিন্তু মনে করছেন যে তাদের একমাত্র প্রোটেকশন হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক যেমন একসময় সাদ্দাম হোসেন মনে করত তার একমাত্র প্রোটেকশন হলো মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই প্রোটেকশনের কথা চিন্তা করে কিন্তু ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। তারেক রহমান একই প্রোটেকশন অনুভব করে যদি আঞ্চলিক জায়গায় হঠকারী সিদ্ধান্ত নিতে থাকেন, আমি অন্তত অবাক হব না। তো পাশাপাশি একটা কথা বলে রাখি, মার্কিনীরা তাদের অভ্যন্তরীণভাবে মানুষের যে স্বাধীনতা দিয়েছে সেটার আমি সমর্থক। আবার মার্কিনীরা আন্তর্জাতিকভাবে তাদের নিজেদের মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যে অন্যায় অন্যায্য কর্ম করে সেগুলোর আমি আবার সমালোচক। তাদের সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল, অন্তত গত এক দশকে সবচেয়ে বড় অন্যায্য কর্ম ছিল বাংলাদেশে আওয়ামী লীগের সরকারকে হটানোতে জামাতের সাথে হাত মিলানো। আবার আমি এটারও সমালোচনা করি, আওয়ামী লীগ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেই পর্যায়ের সম্পর্কের অবনতি করেছিল সেটাও ছিল আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক ব্যর্থতা, চিন্তার অগভীরতা, প্রজ্ঞার অভাব। দেখুন, ইরান যুদ্ধের সাথে যখন ইরান যুদ্ধ বিষয়ক কথা বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছাড়া কেউ কিন্তু কথা বলে না। অর্থাৎ ইরানের সাথে সে লেগেছে কিন্তু সর্বোচ্চ পর্যায় থেকে। বাংলাদেশের সরকারের যে পতন মার্কিন যুক্তরাষ্ট্র করেছে সেখানে কি কখনো জো বাইডেনকে একটা কথা বলতে শুনেছেন? বা তাদের উচ্চ পর্যায়ে যা করার ওই পিটার হাস আর ডোনাল্ড লু করেছে। অর্থাৎ আওয়ামী লীগের সরকার একেবারে নিম্ন পর্যায়ের কর্মচারীগুলোর সাথে তারা কূটনীতি করতে ব্যর্থ হয়েছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নাই। তবে সেখানে আওয়ামী লীগের যে নীতিগত সিদ্ধান্তগুলো ছিল সেগুলো কিন্তু আবার আমাদের জন্য প্রয়োজনীয় ছিল। যাই হোক, আজকের আলোচনাটা তো ওই বিষয়ক না, কিন্তু এই কথাগুলো যদি আমরা একসাথে বলে না রাখি তাহলে পুরো জিনিসটা কিন্তু বোঝা যাবে না। আমাদের কারো কারো মনে হয় যে তারেক রহমান অনেক বুদ্ধিমানের কাজ করছেন। আমি গতকাল তারেক রহমানের ওই এক জায়গায় ভাষণ শুনছিলাম, যে জায়গায় ভাষণে সালাউদ্দিন সাহেব বলেছিল যে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে, দিল্লিতে কবর রচনা হবে। সেখানে আবার তারেক রহমানের ভাষণটা ভালো ছিল। কিন্তু তারেক রহমানের কাজ কর্মযোগ্য বা সিদ্ধান্তগুলো কোনোটাই কিন্তু তার ভাষণের রিফ্লেকশন নাই। এটা কি তারেক রহমান একটু ভেবেচিন্তে দেখবেন যে আপনার বক্তব্যের কোনো রিফ্লেকশন কেন আপনার সরকারে প্রতিফলিত হয় না? এইটা তারেক রহমানের বিবেচনা করে দেখা দরকার। তবে যে কুদৃষ্টান্ত স্থাপিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে সংসদের দক্ষিণ প্লাজা ছেড়ে দিয়ে, এটার স্বল্প বা দীর্ঘমেয়াদে কি প্রভাব আছে সেটা এখনই বলা যাচ্ছে না। কিন্তু তারেক রহমানকে যে দীর্ঘদিন মৃত্যুর পরেও এই বদনাম বয়ে বেড়াতে হবে তাতে আমাদের সন্দেহ রাখার কোনো অবকাশ নেই।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা অনুষ্ঠান নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের এই অনুষ্ঠানে দেয়া বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই সমালোচনা করছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মার্কিনীদের বিরোধী অবস্থান এবং বাঙালি নিধনে সে সময় পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করার প্রসঙ্গ তুলে ধরে নেটিজেনরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু দাবি করে আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময় বাণিজ্য চুক্তির নামে দাসখত দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে অনেকে অভিযোগ করেছেন, সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে। সামাজিক মাধ্যমের এমন সমালোচনার পাশাপাশি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করা নিয়ে বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছে দেশের কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। একটি সূত্র বলছে, কূটনৈতিক পাড়ায় ও মার্কিন দূতাবাসের এমন অনুষ্ঠান এবং সেখানে একেবারে সিলেক্টেড কারা উপস্থিত ছিলেন সেসব নিয়ে বেশ আলোচনা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, 5 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বিষয়টি তুলে ধরেছিলেন। এছাড়া আরও একটি দেশের দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। 8 জুলাই আমেরিকান দূতাবাসের উদ্যোগে বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এক জাঁকজমকপূর্ণ মিউজিক্যাল পারফরমেন্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পার্লামেন্টারি ককাস অন বাংলাদেশ ইউএসএ রিলেশনশিপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, কো চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, ককাসের কার্যনির্বাহী কমিটিতে থাকা জামাতে ইসলামের 2 প্রতিনিধি সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম এবং মার্দিয়া মমতাজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল দাবি করেছেন, বাংলাদেশ আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে বেশ সমালোচিত হচ্ছে। ঐতিহাসিকভাবে প্রমাণিত যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 1971 সালে তৎকালীন মার্কিন সরকার বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বিপক্ষে ছিল। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও আমেরিকা তখন পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষে ছিল। এমনকি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ঠেকাতে 7ম নৌবহর পর্যন্ত পাঠিয়েছিল। রাজনৈতিক মহলে আলোচনা হলো, ডেপুটি স্পিকার সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে মার্কিনীদের সেই ভূমিকার কথা তুলে না ধরে বলেছেন, মার্কিন কিংবদন্তি সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসনের ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশের কথা। ডেপুটি স্পিকার দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে সঙ্গীত আয়োজনে সেই একই মানবিক ও সাংস্কৃতিক চেতনাকে বহন করছে। রাজনীতিবিদরা মনে করেন, এভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের খণ্ডিত অংশ তুলে ধরে বিএনপির শীর্ষ নেতারা যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন তার স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করার শামিল। 1971 সালের 21 ও 22 জুন নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় নিরস্ত্র বাঙালি হত্যায় আমেরিকার অস্ত্র ব্যবহারের খবর প্রকাশিত হয়। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র সুন্দরবন ও পদ্মা নামক 2টি অস্ত্রের জাহাজ পাকিস্তানে প্রেরণ করে। 28 জুন মার্কিন সরকারের পক্ষে পররাষ্ট্র দপ্তরের প্রেস অফিসার চার্লস ব্রে 1-2 মাসের মধ্যে পাকিস্তানে আরো 4 থেকে 5টি সমরাস্ত্র জাহাজ পাঠানোর ঘোষণা দেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে হেনরি কিসিঞ্জার মার্কিন সরকারের পক্ষ থেকে বাঙালি মুক্তিযোদ্ধাদের সাহায্য দান থেকে বিরত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেন। এক পর্যায়ে ভারতকে হুমকি প্রদান করে এই বলে যে, ভারত বাঙালি মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করলে চীন পাকিস্তানের পক্ষে আমেরিকা ভারত আক্রমণ করতে পারে। সেই সঙ্গে হেনরি কিসিঞ্জার ভারতকে স্মরণ করিয়ে বলেন, 1962 সালে চীন ভারত সীমান্তে সংঘর্ষের পর সম্ভাব্য চীনা আক্রমণের বিরুদ্ধে ভারতের সীমান্ত সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র ভারতকে যে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করা সম্ভব হবে না। এই কাজগুলোর মূল উদ্দেশ্য ছিল ভারতকে বাঙালিদের স্বাধীনতায় সহায়তা করা থেকে বিরত রাখা।
1971 সালের 11 ডিসেম্বর পুনরায় কিসিঞ্জার রাশিয়ান প্রতিনিধি ভোরেনটেসকে হুঁশিয়ারি দিয়ে বলেন 12 ডিসেম্বরের মধ্যে ভারতকে যুদ্ধবিরতির সিদ্ধান্তে রাজি করাতে না পারলে আমেরিকা নিজেই সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। 1972 সালে হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে অভিহিত করেছিলেন। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবের জীবদ্দশায় আমেরিকা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। শেখ মুজিবের মৃত্যুর পর 25শে আগস্ট 1975 যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়। কূটনৈতিক সম্পর্ক না থাকলেও 1972 সালে খাদ্য সাহায্যের আবেদন করলে মার্কিন পররাষ্ট্র সচিব উইলিয়াম রজার্স খাদ্য সাহায্যের বিনিময়ে 195 জন পাকিস্তানি সেনা কর্মকর্তা যুদ্ধাপরাধীকে ছেড়ে দেওয়ার শর্ত আরোপ করেন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ সমাজতান্ত্রিক কিউবাতে চটের থলি রপ্তানির চুক্তি করলে মার্কিন হস্তক্ষেপে তা বন্ধ করতে হয়েছিল। এর বিনিময়ে আমেরিকা বাংলাদেশের ঘাড়ের উপর চাপিয়ে দেয় PL 480 নামের ঋণ সাহায্যের জোয়াল। এসব তথ্য তুলে ধরে অনেকেই সামাজিক মাধ্যমে বিস্ময় প্রকাশ করেছেন। যুদ্ধবাজ এবং মানবতা বিরোধী সেই মার্কিনীরা আজ বাংলাদেশের বড় আপনজন কিভাবে? ডেপুটি স্পিকারের বক্তব্যের পাশাপাশি জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য সমালোচিত হচ্ছে সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক মহলে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ওই অনুষ্ঠানে বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিনের এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। তিনি বলেন, পারস্পরিক স্বার্থ ও অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। সমালোচকরা বলেছেন, 1971 সালের পর 1975 সালে বাংলাদেশে মার্কিন প্রশাসনের ভূমিকা ছিল ন্যাক্কারজনক এবং ঐতিহাসিক নানা দলিল থেকে এগুলো প্রমাণিত। তাছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ নিয়ে নানা ধরনের সমালোচনা আছে। সবশেষ ইউনূসের আমলে বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের পায়ে দীর্ঘদিনের দাসত্বের শিকল পরিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই চুক্তি নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কথাই বলা হয়নি। এমন পরিস্থিতিতে জামাতের নেতা কিভাবে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলেছেন সেটি নিয়ে নেটিজেনরা ব্যাপক প্রশ্ন তুলেছেন। ইসলামী ঘরানার অনেকে অভিযোগ করেছেন, ইরানি নেতা আয়াতুল্লাহ খামেনি শেষকৃত্যে অংশ নিতে গিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার সহ জামাত ও এনসিপি নেতারা। আর উল্টো পাশে ডেপুটি স্পিকার, বিএনপি ও জামাতের নেতারা খামেনির হত্যাকারীদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। বাংলাদেশের যারা ইরানের উপর নৃশংস হামলার বিরোধী, তারা এ ধরনের প্রচারে সরব ছিলেন। জাতীয় সংসদের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ধরনের অনুষ্ঠান করতে দেয় অনেকে সামাজিক মাধ্যমে বিএনপি সরকারের সমালোচনাও করেছেন। ফেসবুক পোস্টে অধ্যাপক আনু মোহাম্মদ লিখেছেন, জাতীয় সংসদ প্রাঙ্গণ কি মার্কিন দূতাবাসের জায়গা? তাদের দূতাবাস নামক দুর্গে কি জায়গা কম পড়েছে? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র, সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী, বিশ্বের দেশে দেশে গণহত্যার কারিগর যুক্তরাষ্ট্র এক ভয়াবহ চুক্তির মাধ্যমে আদেশপত্র বাংলাদেশের ঘাড়ে চাপানোর পর তারা এখন তাদের উৎসব উদযাপন করে বাংলাদেশের জাতীয় সংসদ প্রাঙ্গণে। সরকার তার খাতায় একটি বড় অপরাধ যোগ করলো। তবে সেটি কি ধরনের অপরাধ সেটির ব্যাখ্যা আনু মোহাম্মদ দেননি। শুধু সামাজিক মাধ্যমের আলোচনাই নয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছে দেশের কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। তারা মনে করে বর্তমান বিএনপি সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে। এই অনুষ্ঠানের সমালোচনা করে রোববার বিবৃতি দেয় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, যেখানে বাসদের কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতনের সই রয়েছে। দেশের 13টি রাজনৈতিক দল নিয়ে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের যাত্রা শুরু হয় গত এপ্রিলে। আত্মপ্রকাশের পর প্রথম কর্মসূচি হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছিল তারা। এবার সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রতিবাদে জোটের তরফে যে বিবৃতি এসেছে সেখানেও সেই চুক্তির প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বিগত অন্তর্বর্তী সরকার আমলে যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশের উপর গোলামি চুক্তি চাপিয়ে দিয়েছে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী ভূরাজনৈতিক কৌশলের সঙ্গে জড়িয়ে ফেলার জন্য ষড়যন্ত্র চলছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ প্রতিবাদ প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে
এমন পরিস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করাকে সংগঠনটি উদ্বেগজনক মনে করে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান সরকারের নতজানু নীতির কারণে যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিজেদের দূতাবাসে না করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করার অনুমতি পেয়েছে। আলাদা এক বিবৃতিতে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে তৎকালীন অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকার ও সংসদের বিরোধী দল অত্যন্ত নির্লজ্জভাবে যুক্তরাষ্ট্রের তাবেদারি করছে। এর চলন্ত প্রমাণ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি নেতাদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সংসদ প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রতিবাদে তারা সোমবার বিক্ষোভ সমাবেশ করবে। বিকাল 5টায় পুরানা পল্টন মোড়ে হবে এই সমাবেশ। বিবৃতিতে সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক জাতীয় সংসদ প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি দেওয়াটা মুক্তিযুদ্ধে শহীদ 30 লাখ মানুষের আত্মত্যাগের প্রতি অবমাননার শামিল। এদিকে বিষয়টি নিয়ে কূটনৈতিক পাড়ায় বেশ আলোচনা হচ্ছে, বিশেষ করে চলমান ইরান আমেরিকা সংঘাতের মধ্যে এবং তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশে আমেরিকার এই ধরনের শোডাউন কূটনৈতিক পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে 5 জুলাই সৌজন্য সাক্ষাৎ করেছেন। একটি সূত্র বলছে, এই বৈঠকে জাতীয় সংসদে অনুষ্ঠানের কথা তুলে ধরে ইরান ও মধ্যপ্রাচ্য প্রসঙ্গে বাংলাদেশের নীতি কি তা ইরানের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে। ইরান এরই মধ্যে ঘোষণা দিয়েছে, 60 দিন পার হওয়ার পর হরমুজ প্রণালীতে বন্ধু কয়েকটি দেশ ছাড়া বাকিদের উপর মালামাল পরিবহনের জন্য চার্জ ধার্য করবে। ইরান যুদ্ধের সময় বাংলাদেশ সরকারের সাথে ইরানের দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে। এখন এই পর্যন্ত, সবাই ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের জাতির জীবনে ভবিষ্যতে কি অপেক্ষা করছে? বর্তমানে আমাদের জাতির অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা, মন এবং মানসিকতা কোন পর্যায়ে আছে? আমরা কি নাকে তেল দিয়ে সুন্দরভাবে ঘুমাবো যে অচিরে আমরা ঘুম থেকে জেগে দেখবো যে এক সকালবেলা আমাদের পুরো দেশটি সিঙ্গাপুর হয়ে গিয়েছে, এরপর ম্যানহাটান হয়ে গেছে আমেরিকা, অথবা সেই লন্ডনের পিকাডিলি হয়ে পড়েছে পুরো ঢাকা শহর। এই যে নাকে তেল দিয়ে বাঙালির যে ঘুমানোর অভ্যাস, নাকে তেল দিয়ে ঘুমা, অলসতা, কেউ আমাদের দেশে যে আষাঢ়ি গল্প, কেন আষাঢ়ি গল্প হলো? এরকম আষাঢ় মাস, অঝোরে বৃষ্টি, এখন সেই বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমরা যখন ছোট ছিলাম 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত অঝোরে বৃষ্টি হতো। এটাকে আমরা বলতাম আমাবাতি। আমাদের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়ির মানে চারিদিকের ফসলের মাঠ ঘাট সব তলিয়ে যেত বৃষ্টির পানিতে, এবং কখনো কখনো 3 ফিট 4 ফিট পর্যন্ত পানি বেড়ে যেত, বাড়ির দুয়ারে পর্যন্ত মাছ চলে আসতো। তো ওই সময়টাতে যে আমরা ছোট বাচ্চা যারা আছে তারা চাচা দাদি সময় কাটানোর জন্য তাদের কাছে গল্প শুনতে চাইতাম, অথবা যারা দুরন্ত পানিতে নেমে যেতে চাইতো, দাদা দাদিরা তাদেরকে গল্প শুনিয়ে তারপরে তাদেরকে শান্ত রাখতো। এই যে গল্প শুনিয়ে শান্ত রাখতো, এটাকে বলা হয় আষাঢ়ি গল্প। কোনো কাজ নেই, কর্ম নেই, জাস্ট গল্প। এখন আমরা কি এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু শুনছি সবই কি আষাঢ়ি গল্প, নাকি আমাদের যে ভাগ্যের আকাশ, সে আকাশে সিঁদুরে মেঘ দেখা দিয়েছে, কিংবা কোনো একটা কোণ থেকে, কৌণিক দূরত্ব থেকে প্রচণ্ড কালবৈশাখীর যে ঝড়, সেই ঝড়ের যে আগমন সেটা অনিবার্য হয়ে পড়েছে। আমরা যে ঘরে বসবাস করি, সেই ঘরের মেঝেতে
মানে বিভিন্ন কীট পতঙ্গ, সাপ, বিচ্ছু এগুলো কি বাসা বেঁধেছে, নাকি একেবারে সব কিছু ছিমছাম? এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমাদের অর্থনীতির কথা বলি। আপনি যদি দেখেন গত 3 বছরের আমদানি জ্যামিতিক হারে কমেছে। গত 3 বছরের আমদানি জ্যামিতিক হারে কমেছে, গত 3 বছরের রপ্তানি জ্যামিতিক হারে কমেছে। আমরা সারা দুনিয়াতে এক্সপোর্টের ক্ষেত্রে, গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে 2 নম্বর ছিলাম। এখন এটা 2 নম্বরের জায়গায় 3 নম্বর থাকবে, 4 নম্বর থাকবে না 5 নম্বর থাকবে, এটা নিশ্চিত নয়। গার্মেন্টসের ব্যবসা, এক্সপোর্ট সেই পরিমাণ কমে গেছে। এবং এই অবস্থাতে আমরা বগল বাজাচ্ছি যে আমাদের সেই বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ 37 বিলিয়নে সেই যাকে বলা হয় পৌঁছে গেছে। এটাকে যদি আপনি ধরেন যে একটা মৃত মানুষের শরীরে যদি মরে যাচ্ছে, সেই মৃত মানুষের শরীরে যদি যৌবন আসে, তার গোপনাঙ্গ দাঁড়িয়ে যায়, তখন মানুষ যেভাবে হাসাহাসি করবে বা সে লাশ রেখে যেভাবে পালাবে, যে একটা লাশ সে মরে যাচ্ছে সেই অবস্থাতে চ্যাটাং করে দাঁড়ায় গেছে একটা জিনিস। তার সাথে আশ্চর্য ঘটনা অর্থনীতিতে যখন এরকম কোনো ঘটনা ঘটে যে সমস্ত সূচক নিম্নমুখী কিন্তু একটা সূচক ঊর্ধ্বমুখী। বিখ্যাত একটা সিনেমা দেখেছিলাম, এটা সম্ভবত গৌতম ঘোষের অন্তর্জলি যাত্রা অথবা মৃণাল সেনের, আমি জানি না, কিন্তু সিনেমাটার কথা মনে আছে। তো সেখানে এক বৃদ্ধ সে মরে যাবে, মরে যাওয়ার আগে তাকে নদীর তীরে নিয়ে যাওয়া হলো। হিন্দু রীতি অনুযায়ী সেখানে তাকে কীর্তন যাকে বলে শোনানো হবে এবং কীর্তন শুনতে শুনতে সে মরে যাবে। মরে যাওয়ার পর তাকে ওখানে চিতায় জ্বালিয়ে দেওয়া হবে এবং এর জন্য চণ্ডাল বসে আছে সেখানে, আত্মীয় স্বজনরা সবাই বসে আছে। কখন মরবে বৃদ্ধ, এমন সময় একজন লোক এসে সেই বৃদ্ধ তার আত্মীয় স্বজন তার হাতে পায়ে ধরে বললো যে এই বৃদ্ধর সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। এখন যদি এই বৃদ্ধের সাথে বিয়ে হয় তো বৃদ্ধ একটু পরে মারা যাবে, মারা গেলে আমার মেয়েটাকেও এখানে সতীদাহ প্রথায় তাকে চিতায় যেতে পারবে সে, আমার মেয়েটাও পুণ্যি লাভ করে স্বর্গে যাবে আর আমরাও স্বর্গে যাব। তারা উচ্চারণ স্বর্গে আঞ্চলিকভাবে বলছিল স্বর্গে, এই জন্য আমি বললাম আমরাও স্বর্গে যাব। এবং বিয়ে হয়ে গেল। এখন বৃদ্ধ তো অজ্ঞান, সে মরে যাবে আর একটু পরে, অজ্ঞান, সীতা রেডি। তো কিন্তু হঠাৎ করে যে কোনো কারণ হোক রাতে বুড়া মরেনি, সব লোকজন হতাশ হয়ে চলে গেল। শুধুমাত্র যে চণ্ডাল যে এটা চিতা জ্বালাবে সে দূরে বসে আছে, আর ওই যে নববধূ সে বসে আছে। সকালবেলা বুড়া একটু চোখ খুলছে, দেখে তার পাশে অনিন্দ সুন্দরী যুবতী এক মেয়ে। তো যুবতী মেয়ে দেখে সে জিজ্ঞেস করলো তুমি কে গা? তখন সে মহিলা বলল যে আমি তোমার স্ত্রী। বলে বলো কি, কিভাবে হলো? বলে যে এই কারণে হলো, আমাকে তোমার সাথে স্বর্গে পাঠানোর জন্য বিয়ে দেওয়া হয়েছে। তো বুড়া খুব অবাক হয়ে গেল এবং তার ভিতরে লোভ আসলো। সে এক ফাঁকে কোন ফাঁকে সেই তরুণীর হাতটা কোনো মতো উঁচু করে তরুণীর স্তনে একটা চাপ দিল এবং ওই পুরো হল ভর্তি যারা এই সিনেমাতে হাসতে হাসতে মরে যায় এই দৃশ্য দেখে। তো এই যে দেখেন সিনেমাটিক যে ঘটনা যা কিছু বলছি, এরকম আমাদের অর্থনীতিতে অদ্ভুত সব ঘটনা ঘটছে। অর্থনীতি যখন চরমে তখন রিজার্ভ বাড়ছে, অর্থনীতি যখন খুব খারাপ তখন ঘুষ বাড়ছে, অর্থনীতি যখন খুব খারাপ দুর্নীতি বাড়ছে, অর্থনীতিতে কোনো আয় নেয় রোজগার নাই, বাজেট বাড়ছে, ট্যাক্স বাড়ছে। এবং আমাদের এই সমাজে দরিদ্র যারা আছে তারা তো শেষ, যারা ধনী আছে তাদেরকেও শেষ করে দেওয়ার জন্য যাকে বলা হয় সরকার খলক নামিয়েছে। একজন দেশের প্রবীণ রাজনীতিবিদ কর্নেল অলি আহমেদ, তিনি তার দুঃখের একটা কথা বলছিলেন যে তার কাছে একটা অনেক পুরনো একটা গাড়ি আছে, এখন সেটা সে বিক্রিও করতে পারছে না, ব্যবহারও করতে পারছেন না। যখন সে এমপি ছিল সেই আমলে তার সেই গাড়ির
ট্যাক্স এসে যায়, অর্থাৎ সে ব্যবহার করে না, বিক্রিও করতে পারে না, ডিমোরালাইজ করতে পারে না, কিন্তু ওই নম্বরটা তার কাছে আছে, এই জন্য তাকে প্রতি বছর 2 লাখ টাকা করে সেটাকে ট্যাক্স দিতে হয়। তো এই বছর সেই যে গাড়ির যে সিসি, সেই গাড়ির সিসি অনুযায়ী এই বছর সে তার ভদ্রলোকের ট্যাক্স আসছে 5 লাখ টাকা। তো উনি যে বক্তব্য দিচ্ছেন 2 লাখ সময় উনি বক্তব্য দিচ্ছেন, আর 5 লাখের সময়টাতে তার বক্তব্য মানে তার ঘুম হারাম হয়ে গেছে। এই ভদ্রলোকের কোনো আয় নাই, রোজগার নাই, তার একটা ছেলে, সে চাকরি করে, সে একটা বাড়ি সরকার থেকে সে একটা জায়গা পেয়েছিল, সেখানে কোনো মতো একটা 4তলা বাড়ি করেছে, লিফটও নাই, 4তলা বাড়ি করেছে, 2টা তলাতে সে থাকে, 2টা তলা ভাড়া দিয়ে থাকে। তো 2টা তলায় ভাড়া যা আসে এই ভাড়া দিয়ে তার কোনো মতে স্বামী স্ত্রী তার সংসার চলে, আর ছেলে চাকরি করে একটা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেটাতে তার সংসার চলে। এই লোক এখন এই পুরনো গাড়ি যেটা সে ব্যবহার করতে পারে না, হয়তো এমপি কোটা এনেছিল 4000 সিসি বা 5000 সিসির গাড়ি, এটার জন্য এখন তাকে 5 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। তো এইভাবে যারা জীবিত আছে প্রত্যেকটা লোককে এইভাবে লাশ বানিয়ে দেওয়া হয়েছে। এখন আমার মতো মানুষ, অন্যান্য যারা আছেন, যাদের ব্যবসা বাণিজ্য আছে, তাদের কথা আলাদা, কিন্তু যাদের ধরেন এই গত 3 বছর কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, 2টো গাড়ি আছে, ব্যবহারও করতে পারছে না, কিন্তু এই নম্বর প্লেটের জন্য তাকে সরকারকে ট্যাক্স দিতে হবে। এইভাবে সবকিছু। আবার দেখলাম যে কালকে একজন লোক বললো যে তার জমি আছে, বাবা কিছু জমি রেখে গেছে, কোথায় কাগজপত্র কি আছে না না আছে সে কিচ্ছু জানে না, বিক্রিও করতে পারছে না, ওয়ারিশ নিয়ে পাচ্ছে না, ওয়ারিশ নিয়ে মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে। এখন নতুন সম্পদ কর অনুযায়ী তাকে নাকি এই জমির কর দিতে হবে। এখন সেই জমির মূল্য কত সে নিজেও জানে না, কত টাকায় ট্যাক্স দিতে হবে তার নিজের, মানে এই জমি যদি সে পায় ওয়ারিশদের সাথে মামলা করে, তাহলে সে হয়তো কোনো একটা ডেভেলপারকে দেবে বা কারো কাছে বিক্রি করবে, কিন্তু এই মুহূর্তে সেই জমির ওয়ারিশ সার্টিফিকেট তুলতেই তাকে দেখা গেল জমির মালিকানার জন্য যদি 15% ট্যাক্স দিতে হয়, জমির দাম যদি 10 কোটি হয়, তাহলে তাকে 15% ট্যাক্স কত দিতে হবে? 1 কোটিতে 15 লাখ টাকা, 1.5 কোটি টাকা তাকে ট্যাক্স দিতে হবে। তার যদি কিডনি বেচে কুচি কুচি করে কাটা হয়, কেবলমাত্র মামলা চালানোর জন্য এই 1.5 কোটি দিকে দিয়ে তাকে ওয়ারিশ সার্টিফিকেট আনতে হবে। এই হলো অবস্থা। এই যে একটা ভীতিকর অবস্থা চলছে দেশের মধ্যে, প্রত্যেকটা মানুষ অবদমিত হয়ে গেছে। এর ফলে কি হলো, আমাদের আয় রোজগার সব কিছু নেতিবাচকে চলে গেছে। ব্যক্তি পর্যায়ে, কর্পোরেট পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে কোনো জায়গাতে কোনো আয় নেই। বিদেশিরা রেমিটেন্স পাঠাচ্ছে, সেই রেমিটেন্সগুলো সরাসরি গিয়ে কেন্দ্রীয় ব্যাংকে জমা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক ওইটার এগেনস্টে বাংলা টাকা ছাপিয়ে ওই বিদেশি যারা লোকজন আছে তাদেরকে সে টাকা দিয়ে দিচ্ছে। আর ওই টাকাটা এনে যে সে যে টাকা ছাপালো, সেই টাকা ছাপানোর এগেনস্টে ডলারটাকে নিয়ে সে যে ব্যবসা করবে, সেই ব্যবসা করার মতো কোনো সুযোগ তার নাই। ব্যাংকগুলো ডলার নিচ্ছে না, এলসি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আমদানি হচ্ছে না, রপ্তানি হচ্ছে না, ফলে ইটস এ লায়াবিলিটিস। এবং এটা যদি এখন $50 বিলিয়ন চলে যায়, $100 বিলিয়ন যায়, এগুলো দিয়ে শুধু লোন পরিশোধ করা যাবে, কিন্তু এগুলো যদি আমদানিতে ব্যবহৃত না হয়, এগুলো যদি প্রজেক্টে ব্যবহৃত না হয়, এগুলো যদি নতুন শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত না হয়, তাহলে এই ডলারগুলো আমাদের ইনফ্লেশন বাড়াবে, ডলারের মূল্য কমিয়ে দেবে। আর ডলারের মূল্য কমিয়ে দিলে চোরাচালানি বাড়বে, হুন্ডিতে টাকা বাড়বে, আশা বাড়বে, এবং ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আর এটা নিয়ে আমরা খুব লাফাচ্ছি যে আমাদের রেমিটেন্স বেড়ে গেছে, এবং শেখ হাসিনার জমানাতে ঠিক সেম ঘটনাটা ঘটেছিল, $50 বিলিয়ন হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু 12টা বেজে গেছে শেখ হাসিনার। এর মধ্যে আমাদের দেনা, বিদেশি দেনা, ইউনূস জমানাতেই $20 বিলিয়ন মতো সে ঋণ করেছিল, এবং লোকাল মার্কেট থেকে 2 কোটি টাকা, মাত্র 1.5 মাসে 2 কোটি টাকা লোকাল মার্কেট থেকে নিয়েছে, আর আন্তর্জাতিক বাজার থেকে 20 বিলিয়ন। $1 বিলিয়ন মানে 12,000 কোটি টাকা। $20 বিলিয়ন মানে 1,20,000, 2,40,000 কোটি টাকা বিদেশ থেকে ডলারে ঋণ করেছেন মানে ইউনূস সরকার। আর দেশের ব্যাংক বিমা থেকে তারা নিয়েছে আরও প্রায় 2 লক্ষ কোটি টাকা। এই সরকার 4 মাসে প্রায় 70,000 কোটি টাকা নিয়েছে ব্যাংক থেকে 4 মাসে। তারপর বিদেশ থেকে কত নিয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারি না। তো বুঝেন ব্যাপারটা যে কিভাবে কি হচ্ছে। এই গেল অর্থনীতি, এবং এই অর্থনীতি কিন্তু এই সরকারের 12টা বাজাবে।
আর কিছু করা লাগবে না। অন্যদিকে সরকারের যারা লোকজন, বিরোধী যারা লোকজন আছে, মানে সিলেক্টিভ, এই 300 সংসদ সদস্য থেকে শুরু করে প্রজাতন্ত্রের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, সাহিত্যিক সব মিলিয়ে সুবিধাভোগী লোকের সংখ্যা সাকুল্যে 10,000, নট মোর দ্যান 10,000। আওয়ামী লীগের এই 10,000 লোকই ছিল সুবিধাভোগী। এই 10,000 লোক লুটে পুটে সারা বাংলাদেশ অতীতে খেয়েছে, এখনো খাচ্ছে, এবং অতীতের চাইতে এখন বেশি করে খাচ্ছে। খাওয়ার পরে কি হলো, এই 10,000 লোকের প্রায় সবাই, সেদিন একজনকে দেখলাম, ওরে বাবা রে বাবা, যে ঢাকা শহরে যার একটা বাইসাইকেল ছিল না, স্ত্রীর ইনকামে চলতো, সে বিরাট সে V8 গাড়ি নিয়ে ঢাকা শহরে ঘোরাফেরা করছে। মানে আমি একটা টেলিভিশনের গাড়িতে যাচ্ছি, সে আমার দিকে তাকালো, আর নিজের V8 গাড়িটার দিকে আমি যেন তাকাই, এইভাবে সে মানে একটা দেখে বলে আমার দৃষ্টি আকর্ষণ করলো। আমি খুব অবাক হয়ে ভাবলাম, হাউ ইট ইজ পসিবল। এটাই যে রাজনৈতিক পাণ্ডাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড সরকারকে, দেশকে, জাতিকে একটা মারাত্মক বিপদের দিকে নিয়ে যাচ্ছে। এর বাইরে বাংলাদেশের জন্য পাকিস্তান সরকার যে ফাঁদ পেতেছে, ISI যে ফাঁদ পেতেছে, চীন এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে ফাঁদ পেতেছে, তারপর ভারত যে ফাঁদ পেতেছে, আমেরিকা ফাঁদ পেতেছে, রাশিয়া ফাঁদ পেতেছে, এবং প্রতিটি ফাঁদ আমাদেরকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার জন্য যথেষ্ট। প্রতিটি ফাঁদ আমাদের এই দেশটিকে যুদ্ধে জড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রতিটি ফাঁদ আমাদের দেশের মধ্যে ধর্মীয় উগ্রবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা, এলাকা ভিত্তিক দাঙ্গা, রাজনৈতিক বিরোধ, মারামারি, হানাহানি, কাটাকাটি, এমনকি গৃহযুদ্ধ অনিবার্য করে তুলতে পারে। প্রতিটি বিরোধ। ভারত এই যে আওয়ামী লীগকে ক্যাপচার্ড করে পুরো আওয়ামী লীগ শক্তিটিকে যেভাবে তারা নিজেরা নিয়ে নিয়েছে তাদের কবজাতে, দেশের ভিতরে এবং বাইরে, আপনারা যতই ভারতকে গালাগালি করেন, আওয়ামী লীগের কোনো লোক এখন ভারতকে গালাগালি করছে না। তারা মনে করছে যে ভারত তাদের ত্রাণকর্তা। 71 সালে ভারত যেভাবে তাদেরকে রক্ষা করেছে, দেশকে রক্ষা করেছে, এখন এরা বলার চেষ্টা করছে যে ভারত বাংলাদেশে ইন্টারভেন করুক, তাদের ক্ষমতা ফিরিয়ে দেখ, এবং এদের সংখ্যা 6 কোটি। জামাত মনে করছে যে পাকিস্তান বাংলাদেশ ইন্টারভেন করুক, আবার এটা মানে আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র হয়ে যাক। ইসলামপন্থীরা মনে করছে যে এটা একটা আফগানিস্তানের তালেবান রাষ্ট্র হয়ে যাক। আর এক গ্রুপ মনে করছে এটা একে পার্টির আদলে তুরস্কের মতো একটি আধুনিক রাষ্ট্র এটা হয়ে যাক, বাংলাদেশ একজন এরদোয়ান পয়দা হয়ে যাক। এই সব মিলিয়ে আপনি কি আন্দাজ করতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি? আমাদের দেশে কি হচ্ছে? আমাদের দেশে রাজনীতির আকাশে কি পরিমাণ সিঁদুর মেঘ জন্ম নিয়েছে? আপনারা কি বুঝতে পারছেন যে আমাদের প্রতিটি যে কৌণিক দূরত্ব রয়েছে, রাজনীতির যে কোণগুলো রয়েছে, সেই কোণে কি পরিমাণ গ্লানি, ক্লেদ, ক্ষোভ, ক্রোধ, রাগ, হিংসা, দেশ, এগুলো কিভাবে জমা হয়েছে? আমাদের এই যে অতি ভালো ভালো না, এই যে এখন পার্লামেন্টে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে অভিনয় চলছে, কিংবা যে খিস্তি খেউর চলছে, কিংবা যে রাজনৈতিক মহড়া চলছে, আবার রাজপথে যা কিছু হচ্ছে দিনের আলোতে এবং রাতের আধারে, অফিস পল্লীতে যা কিছু হচ্ছে, সচিবালয়ে যা কিছু হচ্ছে, শেয়ার মার্কেটে যা কিছু হচ্ছে, শিল্পাঞ্চলগুলোতে যা কিছু হচ্ছে, একটা সূচকে কি আপনি দেখাতে পারবেন যেটার উপর নির্ভর করে আপনি চোখ বুজে সময় কাটাতে পারেন? আমি তো পারছি না। মহান আল্লাহ জানেন আমাদের তকদিরে কি আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।